ওকে দেন আমরা যখন কোনো একটা অ্যাকুরিয়াম সেট আপ করি প্রথমে ধরো কোথায় সেট আপ করবো, যে আমি সিলেকশন সাইট এর মতো যেটা পজিশন, যে কোথায় আমি রাখছি, সেই অ্যাকুরিয়ামটা কিভাবে তৈরি করব। তুমি সেখানে যদি প্লান্ট দাও, প্লান্টের জন্য আমার সাবস্ট্রেট লাগবে, তো মলির সাথে আমি যদি প্লান্ট রাখি সেটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে কিনা, বিকজ অফ তুমি যখন জানছো যে এই ফিশ স্পেসিস এর বিহেভিয়ার, তখন কিন্তু এটা তোমার জন্য একটা হেল্প করবে যে এটা যদি প্লান্টের জন্য ক্ষতিকর না হয়, সে যদি প্লান্টকে খেয়ে না ফেলে, তখন কিন্তু এটা বেশ ভালো ইয়ে হবে। আরেকটা হচ্ছে যেহেতু যে মলি হচ্ছে লাইভ বেয়ারার, তো লাইভ বেয়ারারের ক্ষেত্রে কিন্তু আম, আমরা জানি যে তাদের যখন বেবি বর্ন করে, সেই বেবিগুলোকে তারা খেয়ে ফেলতে পারে। সো ইন দ্যাট সেন্স ইফ ইউ ইউজ প্লান্ট, ইট উইল বি বেটার, কারণ তাহলে ওই প্লান্টের মধ্যে তাদের যে নিউ বর্ন বেবি গুলো আছে সেগুলো হাইড করতে পারবে এবং তোমার সিডের সার্ভাইভেবিলিটি বাড়বে। তো এইরকম ছোটখাটো অনেক কিছু ব্যাপারই আছে, তারপর যেগুলো তুমি তোমার অ্যাসাইনমেন্টে ইনক্লুড করবা, এবং খুবই স্পেসিফিক ভাবে যে আমি প্ল্যান প্রেফার করছি, কেন করছি। এটা তুমি কেন করছি জিনিসটা হয়তো সেন্টেন্স স্ট্রাকচারটা এইরকম হবে না, তুমি লিখবা যে আমি এই ধরনের প্ল্যান গুলো ইউজ করছি এবং সে এটা এইভাবে মলি মাছের অ্যাকুরিয়ামে সেটা সাপোর্ট দিচ্ছে। দেন সেট আপের পরে তোমার ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টটা, যে তার জন্য যে অপটিমাম ওয়াটার কোয়ালিটি লাগে সেটা আমরা কিভাবে মেনটেন করব। তো আমরা জানি বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস আমরা অ্যাকুরিয়ামে ইউজ করতে পারি। দেন তার ফিডিং, আমি একে কি কি ধরনের খাবার দিব, কয়বার খাবার দিব, এই ব্যাপারগুলো আসবে। এবং মলির আসলে পার্টিকুলার কোনো ডিজিজ পর্ন কিনা বা ডিজিজের প্রতি সে সাসেপ্টেবল কিনা, তো ডিজিজ যদি না হয় আমরা কিভাবে সেটাকে ট্রিটমেন্ট করতে পারি। আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি যে স্পেসিসটা নিয়ে অ্যাসাইনমেন্টটা লিখবা, তুমি যদি প্র্যাকটিক্যালি তোমার বাসায় ওই ফিশটা রাখতে চাও, তার সবকিছু যেমন তোমার জানা দরকার, সেটার একটা রিফ্লেকশন যাতে আমাদের অ্যাসাইনমেন্টে পাই আমরা। কথাটা কি আমি একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি ম্যাম? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে বৃষ্টি, সো আমরা অনেকে জয়েন করে ফেলেছি, অলরেডি 41। আই থিংক আমরা আমাদের ক্লাসে চলে যাই। ওকে, তোমরা জাস্ট সবাই একটু থাকো, আমি স্লাইড শেয়ারে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমরা মনে হয় একটা স্লাইড দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। জি ম্যাম। তো গত ক্লাসে আমরা দেখেছি যে অর্নামেন্টাল ফিশ যারা আছে তারা মেইনলি দুইটা প্রকারে হচ্ছে ব্রিড করে, একটা হচ্ছে যে আর লাইবিয়ারার, আরেকটা হচ্ছে যে এগ প্রডিউসার। তো এই এগ যারা দিচ্ছে বা এগের মাধ্যমে যাদের ব্রিডিংটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, তাদেরকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ এগ স্কেটার্ড। আচ্ছা, তার আগে আমরা একটু যদি জানি যে তারা কি এই যে অর্নামেন্টাল ফিশ গুলো যে ব্রিডিং করছে, এই ব্রিডিং এর সম্পর্কে, ব্রিডিং এর বিহেভিয়ার, যে তাদের ব্রিডিং প্যাটার্নটা জানা কেন আমাদের দরকার, কি মনে হয়? আমরা তো অ্যাকুরিয়াম জাস্ট রাখছি আমাদের অ্যাকুরিয়ামে, তো ব্রিডিংটা জানলে আমাদের সুবিধাটা কি হবে? ম্যাম, যাতে কমার্শিয়াল ভাবে আমরা মানে ব্রিড করাইতে পারি, মানে বাহির থেকে আমাদের না নিয়ে আসতে হয়। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে তোমার অ্যাকুরিয়ামে যখন একটা লং টার্ম ধরে মাছটা থাকবে, ডেফিনেটলি সে যদি সার্ভাইভ করে একটা সময় পরে সে এই ব্রিডিং স্টেজে যায়, স্টেজে সে উপনীত হবে। সো এট দ্যাট স্টেজ তুমি আসলে কি ধরনের কেয়ার নিলে তোমার এই মাছের ব্রিডিংটা সাকসেসফুল হবে, হোয়াট উইল বি দ্য অপটিমাম এনভায়রনমেন্টাল কন্ডিশন, তারপরে কি ধরনের সাবস্ট্রেট আমি দিব, এগুলো জানলে আমাদের জন্য এই কাজটা তখন আসলে অতটা ডিফিকাল্ট মনে হবে না। সো আমি যদি কমার্শিয়ালি হ্যাচারির কথা চিন্তা নাও করি, আমার কিছু অর্নামেন্টাল ফিশের অ্যাকুরিয়ামটা আছে, তাদের প্রপার কেয়ারের জন্য আমার এই নলেজটা সাহায্য করবে আমাকে ফার্দার রান করতে। ওকে, ফাইন। তো এগ স্কেটার, আমরা যারা এগ লে করছে তাদেরকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ এগ স্ক্যাটার, যেটা আমরা বলছিলাম, দে রিলিজ দেয়ার এগ স্ক্যাটারলি ইন দ্য অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ার মধ্যে স্ক্যাটারলি তারা এগুলো রিলিজ করে, অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি প্যারেন্টাল কেয়ার। তাদেরও কোনো প্যারেন্টাল কেয়ার নেই এবং তাদের এগের সংখ্যাটাও কম্পারেটিভলি একটু বেশি থাকে। তো এই এগ স্ক্যাটার যারা আছে তারা আবার দুই ধরনের এগ দেয়। একটা হচ্ছে অ্যাডহেসিভ, যেমন গোল্ডফিশ, কিসিং গোরামি, গ্লাসফিশ, দোজ রিলিজ অ্যাডহেসিভ এগ। দ্যাটস মিন এই এগগুলো স্ক্যাটার্ড ভাবে দিলেও এগুলো দেখা যায় কোনো সাবস্ট্রেটের গায়ে লেগে থাকে। আরেকটা হচ্ছে নন অ্যাডহেসিভ, যেমন টেট্রা, টাইগার বার্ব বা বার্ব ড্যানিওস, রাসবোর, এই ফিশ গুলো হচ্ছে এগ স্ক্যাটার টাইপ। তো আমরা উপরে যে পিকচারটা দেখছি এটা হচ্ছে রাসবোর। সো এটা হচ্ছে আমার রাসবোর, আর দিস ইজ টেট্রা। অনেক সময় আমরা এটাকে নিয়ন টেট্রাও বলে থাকি। ওকে, আরেকটা ছিল কি নন অ্যাডিসিভ এর মধ্যে, আরেকটা আমরা ড্যানিওস। আমরা গত ক্লাসে অনেকে বলছিল যে আসলে সবগুলো মাছ হয়তো আমাদের ওইরকম আমরা নাম শুনেছি বা ছবিটা দেখা হয় না। সো আমি চেষ্টা করছি যে কিছু পিকচার যদি আমরা দেখি। এই যে গ্লাস ফিশটা দেখতে আসলে কিসের মতো? আমাদের দেশীয় কোনো মাছের সাথে এর মিল আছে? পুঁটি মাছ। পুঁটি মাছ। পুঁটি মাছ না, এটা চান্দা মাছ। চিনো চান্দা, নামা চান্দা, আগে এই মাছ জি ম্যাম, গোল চান্দা মাছ। চান্দা, গোল হ্যাঁ। চান্দা। তো এই চান্দার সাথে জাস্ট এদের অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস অফ কালার থাকে। তো আর ডান পাশে যেই ছবিটা সেটা হচ্ছে দেয়ার ডেনিওস। তো এইভাবে আমরা গোল্ডফিশ তো সবাই চিনি। তো এগ স্ক্যাটারটা আসলে দুই ধরনের, আমরা যেটা বলছি ফার্স্ট ওয়ান অ্যাডহেসিভ, নন অ্যাডহেসিভ। এর মধ্যে যেমন একটু আগে রাসবোর্ড দেখলাম, ড্যানিওস দেখলাম, টেট্রা দেখলাম, নন অ্যাডহেসিভ। আর অ্যাডহেসিভ যখন আমি গ্লাস ফিশ, গোল্ডফিশ এবং কিসিং গোরামি এই মাছগুলোকে রাখবো তখন তাদেরা হচ্ছে অ্যাডহেসিভ এগ দেয়। সো যারা অ্যাডহেসিভ এগ দেয় তাদের জন্য এই মাছটার নাম কি? কিসিং গোরামি। ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে এর নামটা কেন এরকম হয়েছে, তাই না? ওকে, ম্যাম, লিপ গুলা দেখতে হ্যাঁ দেখতে মনে হচ্ছে কিসিং। এই যে তাদের মানে প্যাটার্নটা এরকম, দেখো যখন সে
ফিডিং করছে বা ইয়ে করেছে, তখনও তাদের এই যে মাউথের যে লিপ পোর্শনটা সেটার প্যাটার্নটা এরকম দেখা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দে আর কল্ড কিসিং গোরামি। সো এই সবগুলো স্পেসিস হচ্ছে কি ধরনের? এগ কে স্ক্যাটারলি তারা এগ দেয় এবং দে ডোন্ট হ্যাভ এনি প্যারেন্টাল কেয়ার। সো আমি যখন এই যে কিসিং গোরামি, গ্লাস ফিশ, ড্যানিওস, গুল ফিশ এদের যখন ব্রিডিং করব, আমাকে প্রথমে যে ইনিশিয়েটিভটা নিতে হবে যে আফটার ফার্টিলাইজেশন উই হ্যাভ টু সেপারেট দ্য প্যারেন্টস ফ্রম দ্য ফিড। যে অ্যাকুরিয়ামে এগ গুলো আছে সেখান থেকে আমাকে প্যারেন্টস গুলোকে সেপারেট করে নিতে হবে। ওকে, দেন দ্বিতীয় যেই প্যাটার্নটা সেটা হচ্ছে মপ স্পনার অথবা এগ হ্যাঙ্গার। মপ স্পনার বা এগ হ্যাঙ্গার নামটা শুনলে বলছি যে মানে তারা এগুলোকে জাস্ট কোনো একটা সাবস্ট্রেটের গায়ে হ্যাঙ্গিং কন্ডিশনে রাখতে পছন্দ করে। অ্যান্ড ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট দে ইউজুয়ালি রিলিজ দেয়ার এগ ইন দ্য ডেন্সলি প্লান্টেড এরিয়া। খুব অ্যাকুয়াটিক প্লান্ট আছে বা সাবস্ট্রেট আছে, এইরকম প্লেসে তারা তাদের এগুলোকে সুন্দর এভাবে হ্যাঙ্গিং কন্ডিশনে তারা রিলিজ করে। And the famous mob spawner are probably the killifish. কিলিফিশটা হচ্ছে সবচেয়ে পপুলার এগ হ্যাঙ্গার কম্পারেড টু এগ স্ক্যাটার্ড। একটু আগে যাদের নাম পড়লাম, non-adhesive, mop spawner produce fairly big egg with hard shell and each batch is much smaller, sometimes consists of not more than 20 eggs. বলা হচ্ছে যে এগ স্ক্যাটারদের মধ্যে তুলনায় এই যারা মপ স্পনার আছে তাদের এগের সাইজটা সাধারণত বড় হয়। এবং গত ক্লাসে আমরা একটা জিনিস বলেছিলাম যে when the egg size bigger the number of egg is smaller. এগের সাইজ যত বাড়বে এগের সংখ্যা তত কমে যাবে। তো মপ স্পনারদের এগের সাইজ কিন্তু কম্পারেটিভলি স্ক্যাটারের চেয়ে বড়, সে কারণে এদের সংখ্যাটা আবার কম থাকে। সো প্রপার কেয়ার আমাকে নিতে হবে যদি আমি সবগুলো এগ থেকে প্রোডাকশন বেবি রিলিজ করাতে চাই। তো অনেক সময় দেখা যায় যে 20টা মাত্র এগ এরকম আমি মপ স্পনার থেকে পেয়ে থাকি। দিস ইজ দ্য পিকচার অফ কিলিফিশ। এবং আমরা কালার প্যাটার্ন দেখে খুব সুন্দরভাবে বুঝতে পারছি এটা কি মেল না ফিমেল ফিশ। কালারটা আজকে কি স্যাররা কেউ আছেন? আমরা সব ম্যাডামদের গল্প কথা শুনতে পাচ্ছি, ভয়েস শুনতে পাচ্ছি। স্যাররা ঘুম ভেঙেছে? না ম্যাম, আসি ম্যাম। আছি, মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে স্যার। এই রেড ওয়ানটা কি মনে হচ্ছে? ইজ দিস মেল অর ফিমেল? ইফ হ্যাঁ মেল ম্যাম। মেল হচ্ছে, কারণ আমরা জানি যে ফিশ বলি বা এনিমেলের মধ্যে মেলটাই বেশি মেলদের কালার হয়, জি ম্যাম। কালারফুল হয়। এবং দেখো তার যে এমব্রেসিং একটা প্যাটার্ন, এখানে দেখো যে ফিন দিয়ে তার যে এমব্রেস করা, দিস ইজ অলসো সাম ব্রিডিং বিহেভিয়ার। হ্যাঁ, তো এই সব কিছু মানে কিছু কিছু বিহেভিয়ার বা তার কালার দেখলে আমরা সহজেই মেল এবং ফিমেলটাকে সেপারেট করতে পারবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং ব্রিডিং সিজন। ব্রিডিং সিজনে যদি তুমি মেল এবং ফিমেল কোনটা এটা যদি পার্টিকুলারলি না বুঝতে পারো তাহলে কিন্তু প্রপার প্যারেন্ট আমরা সিলেক্ট করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের কিলিফিশ। ওকে, তাহলে আমরা দুইটা দেখলাম, দুইটা প্যাটার্ন দেখলাম। ওয়ান ইজ, প্রথমটা কি ছিল স্যার? এগ স্ক্যাটার। আর পরেরটা মপ স্পনার, অথবা আমরা আরেকটা নাম দিয়েছি এগ হ্যাঙ্গার। ওকে, থ্যাংক ইউ। তো এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগ ডিপোজিটর। ডিপোজিট করি আমরা কোথায়? টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের? আছে তো অবশ্যই। আমরা টাকা পয়সা যেমন ব্যাংকে ডিপোজিট করি, এই এগ ডিপোজিটর যারা আছে তারা একটা নির্দিষ্ট প্লেসে যে তাদের এগুলোকে ডিপোজিট করে রাখে, জাস্ট জমা করে, যে ওই নির্দিষ্ট প্লেসে আর কি সেগুলো রেখে দেয়। তো এটা এই এগ ডিপোজিটর হচ্ছে সাধারণত বটমের দিকে কোনো সাবস্ট্রেট, রক হতে পারে, উড হতে পারে, অথবা কোনো একটা পার্টিকুলার
তুমি একটা উইদাউট সাবস্ট্রেট একটা গ্লাস অ্যাকুরিয়াম রাখলা, তো তারা তখন কি করবে, গ্লাস অ্যাকুরিয়ামের বটমে নির্দিষ্ট একটা প্লেসে খুব সুন্দর করে তাদের এগুলো অ্যাটাচ করে রাখে আফটার ফার্টিলাইজেশন। এবং বলা হচ্ছে দে কেয়ার মোর দ্যান এগ স্ক্যাটার অ্যান্ড হ্যাঙ্গার, এবং এগ হ্যাঙ্গার এবং স্ক্যাটার যারা আছে তাদের চেয়ে এই ধরনের ফিশের প্যারেন্টাল কেয়ারটা বেশি হয়। এবং তারা কি করে, ওপেন সাবস্ট্রেট স্পনার উইল পিক এ সার্টেন স্পনিং সাইট, ফ্ল্যাট স্টোন হতে পারে, অ্যান্ড ডিপোজিট দ্য এগ আপন ইট। যেমন এই মাছটা এখানে, তার এটা একটা ডিসকাস ফিশ, দিস ইজ দ্য ডিসকাস ফিশ, আমরা দেখতে পাচ্ছি মেল এন্ড ফিমেল ডিসকাস ফিশ, অ্যান্ড দে deposit their egg on the surface of a rock. And একটা important characteristics দেখো, they often form a strong pair bond and guard their offspring. হাই প্যারেন্টাল কেয়ার, স্ট্রং বন্ডিং কিছু কিছু এনিমেলের ক্ষেত্রে আমরা দেই। স্ট্রং বন্ডিংটা বলতে মেল এবং ফিমেলের মধ্যে যে একটা বন্ডিং হয়, একটা পেয়ার ফর্ম করে, এবং লাইফ লং তারা দেখা যায় যতদিন বেঁচে থাকে এই একটা পেয়ারেই তারা মুভ করে, এবং তাদের ব্রিডিংটাই একটা পেয়ারে হয়। যেমন আমরা অনেক সময় কবুতরের ক্ষেত্রে এটা দেখি, কবুতর আমরা জোড়ায় জোড়ায় যে একটা ইয়ে থাকে, ঠিক আছে, তো ওইটাকে আমরা বলছি স্ট্রং পেয়ার বন্ড, এবং এই মাছগুলো খুবই হাই প্যারেন্টাল কেয়ার শো করে। সো ফর এক্সাম্পল এর মধ্যে আছে যেমন অ্যাঞ্জেল ফিশ, দেন হচ্ছে ডিসকাসের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ড্যামসলি, অস্কার, ড্যামসেল ফিশ, এই সবগুলো আর দ্য এক্সাম্পল অফ এগ ডিপোজিটর। ওকে, এই যে অস্কার, এখানে কয়টা মাছ দেখা যাচ্ছে? দুইটা মাছ, দিস ইজ অস্কার, এটা হচ্ছে পেছনে একটা সামনে একটা, এবং তারা দেখো তাদের এগ গুলোকে এই যে রকটা আছে রকের উপরে ওপেন একটা সাবস্ট্রেটের গায়ে তারা তাদের এগুলোকে রিলিজ করেছে। আচ্ছা, ওপেন সাবস্ট্রেট স্পনারের পরে আরেকটা আছে, তারাও কিন্তু সাবস্ট্রেটেই এগ রিলিজ করে, বাট দে হাইড দেয়ার এগ। তার মানে এই স্পনার যারা আছে তারা কোনো একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের গায়ে তাদের এগ গুলোকে ঠিকই রাখবে, বাট সেই সাবস্ট্রেটটা কিন্তু ওপেন হবে না। তার মানে তাদের একটা হাইডিং প্লেস লাগবে, এবং ওই হাইডিং প্লেসে তোমাকে কোনো পার্টিকুলার সাবস্ট্রেটের ব্যবস্থা করতে হবে যেখানে তারা তাদের এগ গুলোকে ডিপোজিট করবে। So that's why they are differ from the ওপেন সাবস্ট্রেট স্পনার। ওপেন সাবস্ট্রেট স্পনারেরটা তুমি তো সহজেই দেখতে পাচ্ছ, কিন্তু যাদের এই প্যাটার্নটা আছে হাইড করা, তাদের জন্য তোমার ওইরকম হাইডিং প্লেস এবং হাইডিং প্লেসে কিছু সাবস্ট্রেট সেখানে এনশিওর করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, the member of this group will hide their egg in cave, shell or similar substrates. If you want them to breed, you must therefore supply them with a suitable spawning site in the aquarium. Just like the open substrate spawner, these fish often form a strong pair bond and guard their offspring. যেমন জুলিওক্রোম সিসলিড and citrus catfish, several dwarf cislid, এরা হচ্ছে example of high substrate spawner that hide their egg. তো আমরা this is the জুলিও সিসলিড and dwarf cislid, দুইটা সিসলিডের এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং খুব সহজেই বোঝা যাচ্ছে যে দেখো এই যে এই ডর্ফ সিসলিডটা দেখো একটা ছোট হাইডিং প্লেসের মতো, এবং এর ভেতরেই তার এগ গুলো প্রডিউস হয়েছিল, এবং এর ভেতরেই আস্তে আস্তে বেবি গুলো রিলিজ হয়েছে। তো দিস ইজ জুলি সিসলিড এন্ড দিস ইজ ডর্ফ সিসলিড, এন্ড দে আর দ্য এক্সাম্পল অফ, কিসের উদাহরণ হিসাবে আমরা এদেরকে নিয়ে আসছি? Substrate spawner that hide. Substrate spawner that hide their egg, আর ওপেন সাবস্ট্রেট স্পনারের এক্সাম্পল যদি আমি জিজ্ঞেস করি সেটা কোনটা? অস্কার। অস্কার। আরেকটা উদাহরণ আমরা যেই ছবি দেখেছি, ছবিগুলো দেখেই তো মনে থাকার কথা। আনিকা বলো। এঞ্জেল ডিসকাস, অ্যাঞ্জেল ফিশ।
অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের মধ্যে কি স্ট্রং বন্ডিং থাকে, পেয়ার বন্ডিং? জি ম্যাম। জি ম্যাম। ওকে। তানিয়া, গোল্ডফিশের মধ্যে কি থাকে স্ট্রং পেয়ার বন্ডিং? কি মনে হয়? ফারজানা, ইয়াসলিন, তিনা, সরি তানিয়া না, তিনা, ফারজানা। জি ম্যাম। ফারজানা সবার আগের দিকে জয়েন করেছে আজকে। ওকে। গোল্ডফিশের মধ্যে স্ট্রং পেয়ার বন্ড থাকে ফারজানা? না ম্যাম। ভেরি গুড, তার মানে আমরা ক্লাসে আছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের। তো তিনটা প্যাটার্ন, আরেকটা হচ্ছে আমরা দেখলাম মাউথ ব্রুডার। মাউথ ব্রুডার নাম শুনলেই আমরা বুঝতে পারছি যে তাদের এগ অথবা অফস্প্রিং দুইটাকেই তারা কি করে, তার মুখের ভেতরে রাখে অ্যাজ এ প্যারেন্টাল কেয়ার। তো যেহেতু টার্মটা চলে আসছে প্যারেন্টাল কেয়ার, খুব আমরা বুঝতেই পারছি যে মাউথ ব্রুডার যারা আছে তাদের প্যারেন্টাল কেয়ারটা অনেক ভালো। এখন এই মাউথ ব্রুডার যারা আছে তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ অবোফিলিস এন্ড আরেকটা হচ্ছে লার্ভোফিলিস। সো হু আর দ্য অবোফিলিস and who are the larvophilis? আমি যদি খুব সহজে বুঝতে চাই, অবোফিলিস they lay egg in pit and then picked into the mouth by female। ধরো তারা প্রথমে এটাকে রিলিজ করার পরে যখন সেটা ফার্টিলাইজড হয় বাই দ্য মেল ফিশ, after fertilization the female pick the egg into her mouth। ওকে। তো যেহেতু সে মুখের মধ্যে প্রথম থেকেই কি এগটাকে নিয়ে রাখছে, সে কারণে এই ধরনের যারা মাউথ ব্রুডার আছে তাদেরকে বলা হয় কি অবোফিলিস। হোয়াট এভার দ্য লার্ভোফিলিস, লার্ভোফিলিস তার মানে আমি যদি ডেফিনিশন না দিয়ে নামটা দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে ওই যারা আসলে এগ মুখের ভেতর নেয় না, আফটার ফার্টিলাইজেশন হওয়ার পরে যখন গ্যাস্ট্রেশন পিরিয়ড শেষ হয়ে ছোট ছোট স্মল ফ্রাই রিলিজ হয়, দেন দে পিক দ্য ফ্রাই ইনটু দেয়ার মাউথ, এবং সে কারণে তাদেরকে বলা হচ্ছে লার্ভোফিলিস। তারা একে গার্ড দেয় ঠিক, কিন্তু মুখে নেয় কি ম্যাচিং করার পরে। সো যাই হোক, আমরা দুই প্যাটার্ন দেখলাম, একটা হচ্ছে অবোফিলিস এন্ড অ্যানাদার ওয়ান ইজ লার্ভোফিলিস। দে আর অল স্পেসিস দ্যাট ব্রুড বোথ egg and fry. They exist maternal as well as paternal mouth brooder, cardinal fish, mouth brooding catfish, সিসলিড, তেলাপিয়া, এরা সবাই হচ্ছে তোমার মাউথ ব্রুডারের এক্সাম্পল। সচরাচর সবচেয়ে সহজ আমরা মাউথ ব্রুডার দেখি হচ্ছে তেলাপিয়া, এছাড়া হচ্ছে এটা হচ্ছে আফ্রিকান সিসলিড, আর আরেকটা খুবই সুন্দর একটা মাছ আছে যেটার নাম বলা হচ্ছে কার্ডিনাল ফিশ। আমরা যদি সেটাকে একটু দেখি, দিস ইজ দ্য কার্ডিনাল ফিশ, এবং তারা তাদের মুখের ভেতরে কি করে, তাদের যেই এগুলো আছে সেই এগুলোকে তারা পিক করে। তাহলে কার্ডিনাল ফিশটা কোন গ্রুপের মধ্যে পড়বে, অবোফিলিস নাকি লার্ভোফিলিসের মধ্যে পড়বে? অবোফিলিস। অবোফিলিস। তার মানে আমরা আচ্ছা, তোমাদের যদি ধরো এই ছবিগুলো দেই, ফর এক্সাম্পল একটা কুইজ নিলাম, একটা ছবি দিয়ে দিলাম, এখন জাস্ট বলবো যে এর ব্রিডিংটা মানে এর ব্রিডিং বিহেভিয়ারটা কেমন, এক দুইটা পয়েন্ট আমার মনে হয় লেখাটা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। যে এই মাছটা কি, সেটার নামটা একটু দেখলাম। ওকে, এই মাছটার ব্রিডিংটা কেমন, সে কি হচ্ছে এগ স্ক্যাটার্ড, এগ হ্যাঙ্গার, নাকি মাউথ ব্রুডার? মাউথ ব্রুডার কোনটা, সে কি অবোফিলিস না লার্ভোফিলিস? তো এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা মনে হয় একটু খেয়াল রাখাটা আমাদের জন্য ভালো, জানার জন্য ভালো। ওকে, আমরা অনেকগুলো প্যাটার্ন দেখলাম, একটা এখন আরেকটা হচ্ছে নেস্ট বিল্ডার। তো নেস্ট মানে বাসা, পাখির বাসা। সাধারণত আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের যখন পড়াই নেস্ট ফর পাখির বাসা। তো পাখির বাসা, মাছের বাসা, আজকে আমরা মাছও যে বাসা তৈরি করে সেটা আমরা দেখবো। তারা নেস্ট তৈরি করে, কিভাবে তৈরি করে আমরা দুইটা পিকচার দেখতে পাই। নীলচে রঙের যে মাছটা দেখছি ম্যাম ফাইটার ফিশ। স্ক্রিনে, ফাইটার ফিশ।
তো ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে গৌরামি। হোয়াট অ্যাবাউট কিসিং গৌরামি? গৌরামি কিরকম প্যাটার্ন ফলো করে বলো তো? মনে আছে কিসিং গৌরামি? egg scatter, এগ স্ক্যাটার্ড, ভেরি গুড। আর এটা হচ্ছে নর্মাল একটা গৌরামি, কমন গৌরামি। তো এই গৌরামি, তারপর হচ্ছে সিয়ামিস ফাইটার ফিশ, বা আমরা এটাকে অনেকটা বেটা ফিশ বলা হয়। প্যারাডাইস ফিশ, দে আর এক্সাম্পল অফ নেস্ট বিল্ডার এন্ড দে প্রডিউস আর দে মেক বাবল নেটস। এই যে নেট গুলো, এই যে ছোট ছোট ওয়াটারের মধ্যে ছোট ছোট বাবল তৈরি হয়, এবং এই বাবল গুলো অ্যাকচুয়ালি দে প্রডিউস বাই ইউজিং দেয়ার এয়ার অ্যান্ড মিউকাস। তাদের যে মুখে যে মিউকাস আছে সেই মিউকাস ইউজ করে ছোট ছোট বাবলের মতো তৈরি করে, যেগুলো আমার অ্যাকুরিয়ামের যে সারফেস আছে, খুব ভালোভাবে তোমরা একটু যদি ক্লোজ ভিউ করে দেখো, ছোট ছোট বাবল দিয়ে একটা নির্দিষ্ট এরিয়াতে এরকম নেস্টের মতো তৈরি করে। যেহেতু তারা এরকম নেস্ট তৈরি করে তারপরে এখানে তাদের ব্রিডিং হয়, সে কারণে তাদেরকে বলা হয় নেস্ট বিল্ডার। তো এটা নেস্ট তৈরি করার পরে তাদের বিভিন্ন ধরনের ব্রিডিং বিহেভিয়ার আছে, সেটা তারা শো করে, এবং আফটার ফার্টিলাইজেশন দে পিক দেয়ার এগ ইনটু দ্য নেস্ট। নিচে যে এগ গুলো ড্রপ হয়, প্রত্যেকটা এগই দেখা যায়, এবং তাদের এগ গুলো হচ্ছে নন স্টিকি। স্টিকি এগ গুলো ড্রপ হয়, এবং ড্রপ হয়ে স্পেশালি দ্য মেল বাবলের মধ্যে এনে সেটাকে অ্যাটাচ করে দেয়। এবং তোমার গেস্টেশন মানে জাস্ট একবারে হ্যাচিং হওয়ার আগ পর্যন্ত তারা এই নেস্টের মধ্যে এগুলো থাকে, এবং এই সময়ে তাদের কেয়ারটা হচ্ছে মেল যে ফিশ আছে তাদের তাদের এগুলোকে কেয়ার করে। কোনো কারণে যদি এই নেস্ট থেকে দুই একটা এগ নিচে পড়ে যায়, তখন মেলটা কি করে, আবার সেই এগুলোকে মুখ দিয়ে পিক করে এই নেস্টে নিয়ে আসে। So this is unique characteristics of this fishes, nest builder fishes. খুবই এই বিহেভিয়ার গুলো দেখতে খুবই সুন্দর। তোমরা যদি ভিডিও দিয়ে জাস্ট একটু সার্চ দাও, দেখবে খুবই সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে আমাদের অনলাইনে, ইউটিউবে। তো আমরা চাইলেই ওটা একটু দেখে নিতে পারি। This is the picture of paradise fish. So paradise fish, common gourami and beta, they are the example of nest builder. এগ বেরিয়ার অর পিট স্পনার, আরেকটা স্পনার আছে যারা কি করে তাদের এগ গুলোকে লুকিয়ে রাখে কোথায়? সাধারণত আমার যে অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামের ভেতরে আমি যে সাবস্ট্রেট দেই, ওই সাবস্ট্রেটের মধ্যে তারা তাদের এগ গুলোকে হাইড করে রাখার একটা টেন্ডেন্সি শো করে। আমরা জানি যে প্রত্যেকটা এনিম্যালেরই কিছু বিহেভিয়ার আছে যেটা সে অ্যানসেস্টর থেকে ওইভাবে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে আসছে। তো এই যে এগ বেরিয়ার বা পিট স্পনার ফিশ গুলো, তারা যেখান থেকে অরিজিন, নর্মালি ওইখানে দেখা যেত যে বছরে একটা সময় প্রচন্ড খরা হতো। খরা হলে আমরা জানি যে সব শুকিয়ে যায়। তো পানি যখন সব শুকিয়ে যেত, তখন এই মাছগুলো কি করতো, তাদের নেক্সট জেনারেশনটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা তাদের এগ গুলোকে একবারে কাদার ভেতরে লুকিয়ে রাখতো। তো পরে যখন পুরো ড্রাই হয়ে যেত, আবার যখন পানি হতো, বৃষ্টি হতো, তখন ওই এগুলো আবার ওইখান থেকে ফ্রাই রিলিজ হতো। সো এই প্যাটার্নটা ওই ধরনের মাছের ক্ষেত্রে দেখা যায়। তো আমি যদি এই ধরনের স্পনার আমার অ্যাকুরিয়ামে রাখি, তখন আমাকে কিছু ইয়ে দিতে হবে, পিট মস। পিট মস তো আমরা জানি যে বিভিন্ন ধরনের মাটিতে যে একটু ঘন কাদার মতো, যেটা মানে একদম সফট মাড যেটাকে আমরা বলি, ওই ধরনের পিট মস আমরা দিলে তখন এই মাছগুলো কি করবে, তাদের যখন ব্রিডিং সময় হবে, ওই ব্রিডিং সময়ে তারা তাদের এগ গুলোকে এই পিট মসের মধ্যে রিলিজ করে আফটার ফার্টিলাইজেশন ওইখানে রেখে দিবে।
এবং এরপরে তোমাকে যেটা করতে হবে পুরো অ্যাকোয়ারিয়ামটাকে ড্রাই করে রাখতে হবে। দ্যাটস মিন তোমাকে ন্যাচারাল একটা মানে ন্যাচারে যেমন তোমার পুরো পানি শুকিয়ে যায়, ড্রাই একটা কন্ডিশন তৈরি হয়, ওইরকম একটা কন্ডিশন আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে হবে। আফটার দ্যাট আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমি খরার মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। এরপরে আবার তোমাকে পানি দিতে হবে, জাস্ট রেইনের মতো, যে এরপরে যখন পানি দিলা তখন ওই এগ থেকে তারা ন্যাচারে যেরকম ড্রট এবং তারপর আবার রেইন হয়, এইরকম একটা সাইকেল যখন এনশিওর করা হয় তখন ওই এগ থেকে আমার অফস্প্রিং বের হবে। সো পিট স্পনার যারা আছে তাদেরকে যদি আমি রাখতে চাই তখন কিন্তু আমাকে এই টেকনিকটা ফলো করতে হবে। আর আমি যদি এই টেকনিকটা সম্পর্কে না জানি, তার ব্রিডিং বিহেভিয়ার সম্পর্কে না জানি, এই মাছগুলো কিন্তু তাদের এগটা রিলিজ করতে চাইবে না, এবং যদিও সে এগটা দেয় সেইখান থেকে কিন্তু আর কোনো অফস্প্রিং তুমি পাবা না। সো দেখো আমরা এগ স্পনার সম্পর্কে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ নর্থ ব্রাঞ্চ ডেন্টেরিয়া, যেটা ওয়ান কাইন্ড অফ পিট স্পনার। এই যে পিটের ভেতরে তারা দেখো তাদের এগুলোকে রিলিজ করছে, এবং এইটাকেই তুমি ড্রাই আপ করে ফেলার পরে এখান থেকে আমরা এগুলো থেকে বেবি পাবো। তাহলে এখন আমরা জাস্ট একটু রিক্যাপ করি যে আমরা এগ স্ক্যাটারের সরি এগ লেয়ারার যারা আছে তাদের মধ্যে কাকে কাকে পেলাম, কে বলবে? খাইরুল বাশার, খাইরুল বলো তো 5105 আছি আমি? হৃদয়, আলামিন হৃদয়, ম্যাম আমি একটু দেরিতে জয়েন করছি তো ম্যাম, আমি আচ্ছা জয়েন করতে কতটুক পারছিলাম না। শুনেছো? ম্যাম আমি মানে সর্বশেষ 2টা স্লাইড থেকে শুরু করছি। কোন দুইটা বলো? ম্যাম কোশ্চেনটা আরেকবার একটু। এগ লেয়ারার যারা আছে তাদেরকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? ম্যাম 6টা। 6টা। কি কি ছিল? ম্যাম এগ স্ক্যাটার, নামটা বলতে পারছি না আমি, তাহলে তো আমি বলি। ম্যাম হ্যাঁ এগ বল। স্ক্যাটার, এগ ডিপোজিটর, তারপর তারপর কত ম্যাম সুন্দর ফার্স্ট সুন্দর হচ্ছে মাছের এগ ছবি স্ক্যাটার, দেখালাম। সেকেন্ডটা হচ্ছে মপ স্পনার, থার্ডটা Yeah, হচ্ছে এগ ডিপোজিটর, ফোর্থ হচ্ছে মাউথ ব্রুডার্স, মাছ ফিফথটা ব্রুডার। হচ্ছে নেস্ট বিল্ডার্স, আর সিক্সথটা হচ্ছে এগ বিয়ারার্স বা পিট স্পনার। তাহলে মোটামুটি দেখো আমরা অনেকগুলো স্পনার বা তাদের এগ লেয়ারার যারা আছে তাদের সম্পর্কে জানলাম। ওকে, আর লাইভ বেয়ারার তো আমরা বলেছি যারা হচ্ছে লাইভ বেবি বার্থ করে তারা হচ্ছে লাইভ বেয়ারার। তো আমরা ধরো এগ প্যাটার্ন সম্পর্কে তাদের জানলাম, তারা কি ধরনের বিহেভিয়ার শো করে সেটাও জানলাম। এরপরে আমরা চলে যাব প্যারেন্ট সিলেকশনে, যে আমি যাদের দিয়ে এখন ব্রিড করাবো সেই প্যারেন্ট গুলো আমি একটু সিলেক্ট করে নেই। সো আওয়ার now the topics of our discussion is choosing of brood fish. ব্রুড ফিশটা আমরা আসলে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স দেখে চুজ করব। তো ফার্স্টেই বলা হচ্ছে দ্য ফিন শুড বি হেল্ড ফার্মলি। আমরা যে কোনো শুধু অর্নামেন্টাল ফিশ না, যে কোনো কমার্শিয়াল ফিশের যখন ব্রিড চুজ করি প্রথমেই আমরা সেটা দেখব সেটা সুস্থ আছে কিনা, এবং একটা মাছ সুস্থ বা অ্যাক্টিভ আছে কিনা সেটা বোঝার জন্য খুব কমন কিছু যে তার যে ফিন গুলো সেগুলো খুব মানে স্ট্রং কিনা, রোবাস্ট কিনা, সেটা দেখতে কি মানে মনে হচ্ছে যে না স্ট্রং, নাকি মনে হচ্ছে যে না একটু ড্যাম টাইপের। সো তাদের ফার্মলি যে ফিন গুলো আছে স্ট্রং ফিন সেটা আমরা দেখবো। ফিনে কোনো ধরনের ব্রোকেন পার্ট যাতে না থাকে, ব্লাড
স্পট যাতে না থাকে। অনেক সময় মাছ বিভিন্ন ধরনের প্যারাসাইট বা ডিজিজ দ্বারা আক্রান্ত হলে দেখা যায় তার ফিন বা এক্সটার্নাল বডিতে বিভিন্ন ধরনের সাইন এন্ড সিমটম দেখা যায়, তো ওগুলো আমরা চেক করব। অ্যান্ড দ্য বডি শুড বি ওয়েল নারিশড। ওয়েল নারিশড একটা ফিশ দেখলেই আমরা বুঝতে পারবো চকচকে একটা অ্যাপিয়ারেন্স এবং স্ট্রং একটা অ্যাপিয়ারেন্স। এন্ড এটা ওয়েল নারিশড হবে কিন্তু খুব বেশি ফ্যাটি যাতে না হয়। অনেক সময় আমরা মাছকে খুব বেশি খাবার দেই, তো তার যদি নিউট্রিশন কম্পোজিশনটা ঠিক না থাকে মাছের ভেতর ফ্যাট জমে যায়, তো দিস ইজ নট গুড ফর ব্রুট ফিশ। স্কেল শুড বি গ্লিটার, যে একটা চকচকে স্কেল থাকবে। ইট ইজ বেস্ট টু চুজ অ্যাজ প্যারেন্টস ইয়ং অ্যান্ড অ্যাক্টিভ ফিশ। এখানে একটা জিনিস বলা হচ্ছে, প্রত্যেকটা মাছের একটা ব্রিডিং এজ থাকে, ওই এজ থেকে স্টার্ট করে একটা লম্বা সময় পর্যন্ত সে কিন্তু ব্রিড করতে পারছে। বাট রিসার্চ শোজ দ্যাট আর্লি বলতে একবারে প্রথম না, ধরো এই বছর সে ব্রিডিং স্টেজে চলে আসলো, তারপরে দ্যাট মিনস সে জাস্ট শুরু করেছে। ইয়াং এবং অ্যাক্টিভ যে প্যারেন্টস গুলো আছে তাদের থেকে সাধারণত বেশি সংখ্যক এগ তৈরি হয় এবং তাদের ওই এগ থেকে যেই অফস্প্রিং গুলো তৈরি হয় তাদের সার্ভাইভাল রেটও বেশি থাকে কম্পেয়ার টু দা ওল্ড প্যারেন্টস। হ্যাঁ, ধরো একটা মাছ আমি 4-5 বছর ধরে সেটাকে ব্রিড করাচ্ছি, তো খুব স্বাভাবিকভাবে শেষের দিকে এসে তার কিন্তু কি হয়, এগের সংখ্যাও কমতে থাকে, এগের কোয়ালিটিটাও ততটা ভালো হয় না যতটা না ইয়াং যে প্যারেন্টস গুলো আছে তাদের ক্ষেত্রে। সো ওই ধরনের আমি ব্রুট চুজ করব। দ্য জেনারেল রুলস দেয়ারফর ইমার্স অলওয়েজ চুজ এ ব্রুট ফিশ, দ্য বেস্ট অ্যান্ড হেলদিয়েস্ট ফিশ অ্যাভেলেবল। সবচেয়ে ভালো এবং হেলদিয়েস্ট ফিশ যেটা আছে সেটাকে আমরা ইউজ করবো অ্যাজ এ প্যারেন্ট। ইনব্রিড fish should not be used as a parents or brood. What is inbreed? Inbreed সম্পর্কে আমরা নিশ্চয়ই কোথাও শুনেছি। ইনব্রিড জিনিসটা কি রনি? ম্যাম নিজেদের মধ্যে ব্রিডিং করে। সরি, নিজেদের মধ্যেই তো ব্রিডিং করবে। গোল্ডফিশের সাথেই তো ব্রিডিং করবে, মলির সাথে ব্রিডিং করবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এটা না, এটাই হতে হবে, কিন্তু হোয়াট ইজ ইনব্রিড? থ্যাংক ইউ সানি, ভেরি গুড। ক্লোজলি রিলেটেড ফিশ, ধরো আমার একটা অ্যাকুরিয়াম আছে, তো এই বছর ওই অ্যাকুরিয়ামে আমি 2টা মাছ আনলাম, আনার পরে তারা আমার অ্যাকুরিয়ামে ব্রিড করলো, ব্রিড করার পরে আমি বেশ কিছু পোনা পেলাম, তো এগুলো আমি রেয়ার করলাম। ফর এক্সাম্পল গাপ্পি কিন্তু খুব 2-3 মাসের মধ্যে তারা ব্রিড করে এবং আবার 3-4 মাস পরে তারা আবার তোমার ব্রিডিং স্টেজে চলে আসে। তো ধরো এক বছরে এই বছর যে মাছগুলো পেলাম প্যারেন্টস থেকে, 2টা গাপ্পি কিনলাম, সেইখান থেকে ধরো আমি 15-20টা ইয়াং গাপ্পি পেলাম। তো এগুলোকে আমি আমার অ্যাকুরিয়ামে রেয়ার করলাম। রেয়ার করার পরে এই মাছগুলো কি আবার একটা ব্রিডিং স্টেজে চলে যাবে। চলে যাওয়ার পরে এরা যদি তাদের মধ্যে আবার ব্রিড করে, দেখো এদের প্যারেন্টস কিন্তু একই, তখন এরা আবার যখন তাদের নিজেদের মধ্যে ব্রিড করবে তখন যেটা হবে সেটা হবে ইনব্রিড, এবং সেক্ষেত্রে কখনোই তোমার ফ্রাইয়ের সার্ভাইভাল রেট এবং কোয়ালিটি কখনো ভালো হবে না। সো তুমি যদি একটা সাকসেসফুলি তুমি ব্রিড করতে চাও, তোমার অ্যাকুরিয়ামে যে মাছগুলো সিড প্রডিউস হয়েছে ওই সিড থেকে তুমি ব্রিড করাবা না। তখন তোমার টার্গেট থাকবে যে না ঠিক আছে, আমি আমার অ্যাকুরিয়ামে যে মেলটা আছে সেটার জন্য আমি বাহির থেকে আবার ফিমেল ফিশ কিনে নিয়ে আসি, অথবা বাহির থেকে আমি মেল ফিশ নিয়ে আসি, আমার অ্যাকুরিয়ামে যে ফিমেলটা আছে তার সাথে ব্রিড করাবো। তাহলে কি হবে, ওই যে ক্লোজলি রিলেটেড যখন হয়ে যাচ্ছে, যখন একই অ্যাকুরিয়াম থেকে যে সিড গুলো প্রডিউস হচ্ছে, নেক্সট বছর আবার তাদের মধ্যেই তুমি ব্রিড করাবা, তার বছর আবার সেটাই ইউজ করবা, তোমার এই ব্রিডিংটা কখনো সাকসেসফুল হবে না। সেখানে অনেক ধরনের জেনেটিক্যাল ডিফর্মিটিস দেখা যাবে, ডিজিজ দেখা যাবে, অনেক ধরনের প্রবলেম দেখা যায়। সো ইনব্রিডটা যাতে কখনো না হয় সেজন্য সবসময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমার যেই প্যারেন্টস গুলোকে আমি ইউজ করব তারা যাতে ক্লোজলি রিলেটেড না হয়। আমরা কি বাকি যারা আছি ইনব্রিডের ব্যাপারটা বুঝতে পেরেছি? জি ইলোরা, ম্যাম।
জি ম্যাম। ওকে, জি ম্যাম, বুঝতে পেরেছি। মিথিলা আছি আমরা, মোস্তারি, রনি। আচ্ছা রনি দুইজন, একজন হচ্ছে রনি বাবু, আরেকজন শুধু রনি। রনি তোমার পুরো নাম কি? 5076। রনি হাঁটতে চলে গেছে নাকি রনি? না ম্যাম আছো? আমি তো ভাবলাম সানগ্লাস পরে হাঁটতে চলে গেছো। তোমার পুরো নাম কি স্যার? জি ম্যাম। তোমার পুরো নাম, সম্পূর্ণ নামটা ম্যাম কি আবু স্যার? সাইদ রনি। আবু সাইদ, সুন্দর নাম। তো আবু সাইদ রনি, আমরা কি বুঝতে পেরেছি যে হোয়াট ইজ ইনব্রিড? জি ম্যাম। ওকে, এটা কি মাছের ছবি? ম্যাম আমি পরে জয়েন দিছি তো, আরে পুরো বাবা, দেখি আমি নাই। মাত্র বলছি মাছের ছবিটা কি, তুমি পরে জয়েন করতে হবে কেন? এখন জয়েন করে বলো এটা কিসের ছবি? গাপ্পি মেবি। আল্লাহ পাক, গোল্ডফিশ। এটা কি ওকে বলো? গোল্ডফিশ ম্যাম। আবু সাইদ রনি, তোমার কোর্স করার দরকার নাই স্যার। ম্যাম আমি দেখিনি ভালো করে ম্যাম। আল্লাহ, গোলফিশ চকচকা। যখনই আমরা অর্নামেন্টাল জি ফিশ ম্যাম। বলি, দেখো আমাদের মাথায়, আমি জানি না, সব সময় প্রথম যে কমন যে মাছ ওয়ার্ল্ড ওয়াইড, গোলফিশ। তো দেখো এই গোলফিশ গুলো দেখে কিন্তু খুব কি অ্যাক্টিভ মনে হচ্ছে না? ফিন গুলো জি ম্যাম। খুবই সুন্দর, স্ট্রং, এবং তাদের দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। সো এইরকম দেখতে তোমার দেখেই মনে হবে যে দে আর হেলদি অ্যান্ড ইয়াং, ব্রিডিং স্টেজে আসছে, বাট অতটা ওল্ড প্যারেন্টস না। তো এই ধরনের স্পিসিস কে রনি তুমি চুজ করবা ফর ব্রিডিং ইউর অর্নামেন্টাল ফিশ। জি ম্যাম। ওকে, সো আমি ব্রুড চুজ করা শেষ। নাও কন্ডিশনিং ফর ব্রুড স্টক। সব ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড অ্যাক্লিমেটাইজেশন, কন্ডিশনিং, দিস আর দ্য ভেরি কমন টার্মস ইন ফিশ হ্যান্ডলিং, ব্রিডিং, রেয়ারিং। অ্যাক্লিমেটাইজেশন আমরা যদি বাংলায় বলি অভিযোজন। যে কোনো একটা নতুন এনভায়রনমেন্টে যখন আমরা কাউকে নিয়ে আসি, সেটা মাছ হোক বা মানুষ হোক, তুমি যখন হঠাৎ করে একটা জায়গায়, যখন বাসা থেকে তোমরা প্রথম ক্যাম্পাসে আসছো, হঠাৎ হলের পরিবেশ এবং বাসার পরিবেশ ডিফারেন্ট ছিল, তো তাদের সাথে আমাদের কি করতে হয়েছে, খাপ খাইয়ে নিতে হয়েছে। তো সেই একই রকম যখন আমরা ধরো ইনব্রিড না হয় এ কারণে আমরা কি করলাম, বাহির থেকে কোনো মাছ নিয়ে আসলাম, বা আমার যে নর্মাল রেয়ারিং ট্যাঙ্ক ছিল সেখান থেকে আমি ব্রিডিং ট্যাঙ্কে যখন আমি নিচ্ছি, এই মাছগুলোকে নতুন যে এনভায়রনমেন্ট আছে তার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে এবং তাদের জন্য বেটার একটা এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে। তো সেটাকে আমরা বলছি কন্ডিশনিং। তো বলা হচ্ছে দ্য ব্রুড হ্যাভ টু বি কন্ডিশনিং বিফোর ব্রিডিং। ব্রিডিং এর আগে অবশ্যই এই ব্রুডকে আমাকে কন্ডিশনিং করে নিতে হবে। তো কন্ডিশনিং এর সময় আমার এনভায়রনমেন্টটা হতে হবে খুবই সুইটেবল। এটার ওয়াটার কোয়ালিটি প্যারামিটারটা থাকতে হবে অপটিমাম, এবং এখানে যাতে কোনো ধরনের ফিশ স্ট্রেস ফিল না করে, ওই ধরনের স্ট্রেস ফ্রি একটা কন্ডিশনে রাখতে হবে। এবং এই সময় মাছকে আমাকে ফুডের ব্যাপারে অবশ্যই আমাকে নট অনলি দ্য এনভায়রনমেন্ট বাট অলসো উই হ্যাভ টু কেয়ার অ্যাবাউট দ্য নিউট্রিশন, যে মাছটা প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফিডের ক্ষেত্রে আমরা সাধারণত বলি এই সময় যাতে মাছের কনস্টিপেশন না হয়। কনস্টিপেশন কি আমরা সবাই জানি। কনস্টিপেশন হলে কি হবে, ফিডের যে নর্মাল সার্কেল, যে সে খাবার খেলো, সেটা ডাইজেস্ট হলো এবং ফিসিসটা বের হয়ে গেল, দিস ইজ দ্য নর্মাল ওয়ে। বাট কোনো কারণে তার এই এক্সক্রিটার রিমুভালটা যদি ইজি না হয়, মাছ যদি কনস্টিপেশনে ভোগে, তখন কিন্তু তার ব্রিডিং এ ঝামেলা হয়। তো এ কারণে এই সময় কনস্টিপেশন হতে দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই এই সময় আমরা সাধারণত লাইভ ফিডটাকে প্রেফার করি। উই নো অ্যাবাউট লাইভ ফিড, তোমরা ফিড এন্ড ফিডিং পড়ে আসছো। লাইভ ফিড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টু স্টেজ। একটা হচ্ছে আর্লি লার্ভাল স্টেজে যেমন লাইভ ফিডটা খুব ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে এরকম ব্রিডিং এ। তো লাইভ ফুডটা আমরা তাদেরকে খাওয়াবো, খাওয়ানোর ফলে তারা আর কনস্টিপেশনে সাফার করবে না। তো আমরা লাইভ ফিড হিসাবে আর্টওয়ার্ম দিতে পারি, ড্যাফনিয়া, টিউবিফিক্স,
বিভিন্ন ইনসেক্ট লার্ভি, এগুলো লাইভ ফিড হিসাবে দিতে পারি। লাইভ ফিডের সাথে সাথে আমরা ভালো কোয়ালিটির আর্টিফিশিয়াল ফিড দিব, যেটাতে তোমার হাই প্রোটিন থাকবে, গুড কোয়ালিটি উইথ omega-3 highly unsaturated fatty acid। হাইলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা জানি ব্রিডিং এর সময় আমাদের স্পেশাল কিছু নিউট্রিয়েন্ট দরকার হয়, ভিটামিন মিনারেলস এর। তো এই ভিটামিন মিনারেলস গুলো আমাকে এনশিওর করতে হবে। এবং আরেকটা ব্যাপার দেখো, এখানে বলা হচ্ছে ক্যারোটিনয়েড। ডু ইউ নো হোয়াট ইজ ক্যারোটিনয়েড? ওকে, ক্যারোটিনয়েড এর কাজটা কি কে বলতে পারবো? জুনায়েদ একটু কালার বিল্ড আপে কালার। ওকে, থ্যাংক ইউ মিম। কালার বিল্ড আপে আমাদের হেল্প করবে। সো অর্নামেন্টাল ফিশের কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমি যদি প্যারেন্টস কে প্রপার পিগমেন্টেড খাবারটা খাওয়াতে পারি, ক্যারোটিনয়েড, জেন্থোফিল, এই যে যারা তোমার কালারের রেশনে হেল্প করবে, ওই ধরনের খাবার আমাদের এনশিওর করতে হবে। তাহলে আমরা আমাদের যেই এগুলো প্রডিউসড হবে বা ওইখান থেকে যে সিড প্রডিউস হবে সেটার কালারটা ভালো হবে। এন্ড এনভায়রনমেন্ট নিয়ে আমি একটু আগে বললাম, এনভায়রনমেন্টটা যাতে ভালো হয়। দিস ইজ দ্য পিকচার অফ সাব লাইভ ফিড। মাঝখানে গ্লাসের ভেতর ছোট ছোট কেঁচোর মতো দেখা যায়, এগুলো কি জানি? ম্যাম ড্যাফনিয়া। সো এগুলো দিস আর দ্য এক্সাম্পল অফ লাইভ ফিড। এই লাইভ ফিড গুলো আমরা মাছের খাবার হিসাবে দিব। দেন প্রিপারেশন অফ অ্যাকুয়ারিয়াম ফর ব্রিডিং। এখন আমরা কন্ডিশনিং শেষ করলাম। কন্ডিশনিং এর পরে একটা অ্যাকুয়ারিয়াম সিলেক্ট করব, যেখানে এখন আমরা ব্রিড করব, এবং বলা হচ্ছে এটা যতটুকু বড় হয় তত ভালো। নরমাল অ্যাকুয়ারিয়ামের চেয়ে এটা সাধারণত বড় হবে এবং লেস দেন 30 ইঞ্চি লং। 30 ইঞ্চির যাতে এটা কম না হয়। আমরা নরমাল যে স্কেল গুলো ইউজ করি, এটা কয় ইঞ্চি থাকে? 12 ইঞ্চি, তাই না? তো এরকম 12, 24, তিনটা মোটামুটি এই স্কেল, মানে জাস্ট বেশ বড় একটা অ্যাকুয়ারিয়াম আমরা সাধারণত রাখবো। এর চেয়ে বড় হতে হলে ভালো, বাট এর চেয়ে কম যাতে না হয়। Then the aquarium should be established some week before the fish are introduced. ফিশকে আমার ব্রিডিং ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করার কয়েক সপ্তাহ, মিনিমাম 1 উইক আগে সেটাকে আমাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে রাখতে হবে। এবং আমরা কি ধরনের ওয়াটার ইউজ করব সেটা আমরা আগেও বলেছি, যে আমরা কখনো কি ট্যাপ ওয়াটার ইউজ করব না। কারণ কি মনে আছে স্যার? ট্যাপ ওয়াটার কেন আমরা দিতে সাজেস্ট করি না? ক্লোরিন থাকে। ক্লোরিন থাকে ম্যাম। ভেরি গুড, যেটা আসলে খুবই হার্মফুল ফর ফিশ এন্ড আদার লিভিং ম্যাটেরিয়ালস। তো মিনিমাম 1 উইক আগে আমরা সেটাকে প্রিপেয়ার করবো, এবং সেখানে যে আমরা মেল এবং ফিমেল, ওই যে একটু আগে আমরা কিভাবে মেল এবং ফিমেল কিভাবে কি কি ক্যাটাগরির উপর বেসিস করে চুজ করব, সেটা চুজ করলাম, এবং এরপরে মেল এবং ফিমেলকে আমার ওই ব্রিডিং অ্যাকুয়ারিয়ামে স্টক করব। এন্ড দ্য লাইট শুড নট বি টু গুড বলতে এটা বলা হচ্ছে ভালো লাইট হবে না বলতে আসলে কি বোঝাচ্ছে? ভালো লাইট হবে না, লাইটটা আসলে মিন করেছে এখানে যে লাইটটা যাতে খুব বেশি ইন্টেন্সিটি না হয়, খুব বেশি মানে লাইট না হয়, একটু ডিম লাইট সাধারণত আমরা আমাদের ব্রিডিং অ্যাকুয়ারিয়ামের জন্য পছন্দ করি। এটার কারণ হচ্ছে আমাদের পছন্দ তো পছন্দ না, মাছ কি পছন্দ করে। আমরা সব সময় দেখছি মাছের কি পছন্দ, তার জন্য বেস্টটা। তো ব্রিডিং স্টেজে আসার পরে এই মাছগুলো আর অত ব্রাইট কালার পছন্দ করে না। ইন দ্যাট স্টেজ দে প্রেফার ডিম লাইট, এবং ডিম কালার মানে আরো লো শেডের যে কালারটা, সেই কালারে আমরা লাইটটা ইউজ করব। তো দিস ইজ দ্য পিক্টোরিয়াল ভিউ অফ এ ব্রিডিং অ্যাকুয়ারিয়াম। অনেক ধরনের সাবস্ট্রেট থাকবে, একটা এরিয়া থাকবে, ক্লিন থাকবে, হালকা একটু লাইট থাকবে। সো এরকম একটা সুন্দর অ্যাকুয়ারিয়াম, ব্রিডিং অ্যাকুয়ারিয়াম সেট করার পরে আমরা সেখানে মেল এবং ফিমেল যে ফিশ আছে তাদেরকে স্টক করব। তো এরপরে আমরা ব্রিডিং এ চলে যাব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা কিভাবে ব্রিড করাবো স্পেসিস ওয়াইজ সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকে আমরা যারা ক্লাসে জয়েন করেছি সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমরা ক্লাসটা এখানেই শেষ করি। কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমরা
করতে ম্যাম পারি। লেকচার নোটটা দিয়ে দিয়েন। লেকচার নোটটা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। আগে নোট কি আমি দিয়ে দিয়েছিলাম না ম্যাম? এর আগে যেগুলো ছিল দিয়েছি? জি ওকে, ম্যাম। তার মানে ব্রিডিং এর নোটটা শুধু বাকি আছে। জি ম্যাম, আগের গুলো দেওয়া হয়েছে। ওকে, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, এখানেই শেষ করি, হ্যাঁ?